বন্ধুরা কেমন আছো সবাই? চলে এলাম আবার একটা সিনেমার গল্প নিয়ে তোমাদের সাথে সময় কাটাতে। বলিউডে ইদানিংকালে যে সমস্ত সিনেমা রিলিজ হচ্ছে তার বেশিরভাগই তো ফ্লপ করে চলেছে। গত 2-3 মাসে সম্ভবত একটা কি দুটো সিনেমা হিট করেছে কিংবা তাদের পয়সা তুলতে পেরেছে। তবে পয়সা তুলতে পারলেই যে সেই সিনেমা ভালো আর পয়সা তুলতে না পারলেই সেই সিনেমা খারাপ, এরকম কিন্তু কোনো থিওরি নেই। বলিউডে অনেক বড় বড় অভিনেতা আছে যাদেরকে সিনেমায় নিতে হলে 50-100 কোটি টাকা পারিশ্রমিক দিতে হয়। আবার এমন কিছু অভিনেতা আছে যাদেরকে অল্প বাজেটে পাওয়া যায় এবং তারা অল্প বাজেটের সিনেমাতেও খুব ভালো অভিনয় করে। ঠিক সেই রকমই একজন অভিনেতা রাজকুমার রাও। রাজকুমার রাও অভিনীত সিকান্দ সিনেমাটি মুক্তি পেয়েছে এই শুক্রবারে। তো সিনেমাটা আজকে আমি দেখলাম। সিনেমাটা বেসিক্যালি আমার ভালো লেগেছে। সিনেমাটা খুবই স্বল্প বাজেটের সিনেমা। ব্যবসায়িক সফলতা কী হবে সেটা নিয়ে প্রেডিকশন করা একটু কঠিন ব্যাপার, কারণ আজকাল তো দর্শকদের চাহিদা কিংবা দর্শকদের পছন্দ অনেকটাই পাল্টে গেছে। কারণ অনেক খারাপ সিনেমাও কোটি কোটি টাকার বিজনেস করে যায়, আবার অনেক সময় ভালো সিনেমাগুলো মুখ থুবড়ে পড়ে, ঠিক যেমনটা হয়েছিল ময়দানের ক্ষেত্রে। তো সিকান্দ সিনেমাটি বেসিক্যালি আমার খুব ভালো লেগেছে। তো সিনেমাটার সম্বন্ধে রিভিউ করার আগে আমরা যেটা করি, সিনেমাটার গল্প নিয়ে একটু আলোচনা করা যাক। সিকান্দ বেসিক্যালি একটা অন্ধ মানুষের কাহিনী, বায়োগ্রাফি বলা যেতে পারে, কারণ এটি একটি বাস্তব কাহিনীর উপর নির্মিত চিত্র। তো কাহিনীর শুরু এইভাবে হয়, একটি গ্রামে একটা বাচ্চার জন্ম হয় এবং বাচ্চাটি জন্ম থেকেই অন্ধ। বাচ্চাটির বাবা চাইতো না যে বেঁচে থাকুক, কিন্তু বাচ্চাটির মায়ের অনেক রিকোয়েস্টে কিংবা বাচ্চাটির মায়ের অনেক কান্নাকাটিতে সে তার মত পাল্টায়। তারপরে সেই ছেলেটি আস্তে আস্তে বড় হয় এবং তাকে স্কুলে ভর্তি করা হয়। স্কুলে ভর্তি করার পরে তার সহপাঠীরা তাকে খুব টর্চার করতো। ছাত্র হিসাবে যদিও সে খুব ভালো ছিল, কিন্তু তার সহপাঠীরা তাকে হিংসার কারণেই হোক যে কারণেই হোক তার উপর একটু টর্চার করতে থাকতো। তো সেই কারণেই স্কুল কর্তৃপক্ষের অনুরোধে তার পিতামাতা তাকে অন্ধদের স্কুলে ভর্তি করে দেয়, যেখানে স্পেশাল চাইল্ডদের দেখাশোনা করা হয় কিংবা পড়ালেখা শেখানো হয়। ব্লাইন্ড শিশুদের স্কুলে ভর্তি হওয়ার পর এখানে সিকান্দের সাথে দেখা হয় টিচার দেবিকার। দেবিকা চরিত্রে এখানে আমরা দেখতে পাবো সাউথ সুপারস্টার জ্যোতিকাকে। এরপরে জ্যোতিকার গাইডেন্সে সিকান্দ পড়ালেখা করতে থাকে এবং সে খুব ভালো রেজাল্ট করতে থাকে। মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করার পর স্কুলের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির সামনে সিকান্দ স্কুলের মিড ডে মিল সম্বন্ধে সত্য উন্মোচন করে তোলে। সেখানে সে বলে দেয় যে মিড ডে মিলে তাদেরকে ঠিকঠাক খাবার দেওয়া হয় না, যেটা কিনা নর্মালি আমাদের দেশের বিভিন্ন রাজ্যে দেখা যায়। তো তার জন্যে স্কুল কর্তৃপক্ষ তাকে স্কুল থেকে বের করে দেয়। স্কুল থেকে বের করে দেওয়ার পর সে রাস্তায় যখন ঘুরতে থাকে তখন দেবিকা ম্যাডাম তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার সিকান্দের বাবা মাকে সে আশ্বাস দেয় এখন থেকে সিকান্দের পড়ালেখা এবং তার সমস্ত গাইডেন্সের দায়িত্ব দেবিকা ম্যাডাম নেবে। এরপরে সিকান্দকে সে অ্যাডমিশন টেস্ট দেয় বড় স্কুলে ভর্তি হওয়ার জন্য এবং সেখানে সে 96% স্কোর করে এবং সে চায় যে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। কিন্তু যে স্কুলে সে পড়াশোনা করতে চায় সেই স্কুল কর্তৃপক্ষ তাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করার অনুমতি দেয় না, কারণ সে অন্ধ এবং তাদের ধারণা একজন অন্ধ ছেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবে না, সে সেটাকে ক্যারি করতে পারবে না। কিন্তু সিকান্দ তার নিজের সিদ্ধান্তে অটুট থাকে যে সে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। তো এক্ষেত্রে কী করা যেতে পারে? এরপরে সিকান্দ এবং দেবিকা ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের উপর কেস করে দেয়। কেস কোর্টে ওঠে এবং কোর্ট থেকে তাকে সমর্থন করা হয় এবং স্কুলের প্রিন্সিপালকে ডেকে পাঠানো হয়। স্কুলের প্রিন্সিপাল যদিও যুক্তি দাঁড় করায় যে সে ভালোভাবে পড়াশোনা করতে পারবে না, কিন্তু সিকান্দের বুদ্ধিমত্তার কাছে তারা হেরে যায় এবং সে সেই স্কুলে সুযোগ পেয়ে যায় পড়ালেখা করার। এরপরে সিকান্দ কলেজে পড়ালেখার সুযোগ পায় এবং সেই কলেজেও সে 98% স্কোর করে। পড়ালেখার পাশাপাশি সে খেলাধুলাতেও বেশ মনোযোগী হয়ে ওঠে এবং ভালো রেজাল্ট করে। 98% স্কোর করার পর সিকান্দ এবং দেবিকা দেখা করতে আসে সেই জজের সাথে, যে জজ তাকে সাহায্য করেছিল কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে। এবং এবার সে সেই জজের সাহায্যেই ইয়ং ইন্ডিয়া মুভমেন্ট নামে একটা সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ পায়, যে সেমিনারের প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্ট ডক্টর APJ আব্দুল কালাম। এরপরে সিকান্দ শিফট হয়ে যায় মুম্বাইতে। সে মুম্বাইতে ব্লাইন্ডের ক্রিকেট টিমে খেলার সুযোগ পায় এবং ন্যাশনাল ক্রিকেট টিমে তার সিলেকশন হয় এবং সেই সুযোগ পায় ইন্ডিয়ার বাইরে খেলার জন্যে।
এরই মধ্যে শ্রীকান্তের 98% মার্ক থাকা সত্ত্বেও সে কোনো কলেজে সুযোগ পায় না। এরপরে শ্রীকান্ত এবং দেবিকা আবার চিন্তা করতে থাকে তারা এডুকেশন সিস্টেমের এগেনস্টে লড়বে কিনা। তখন শ্রীকান্ত বলে যে আমি কি সারা জীবন লড়তেই থাকবো। তো তখন দেবিকা বলে যে তাহলে আমরা ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে ট্রাই না করে আমরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ট্রাই করতে পারি। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ট্রাই করার জন্য সে ইন্টারভিউ দেয় অনলাইনে এবং 4টি ইউনিভার্সিটিতে সে সুযোগ পায় এবং সে আমেরিকাতে বস্টনে MIT করার জন্য একটি কলেজে সুযোগ পায় এবং সে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। আমেরিকায় যাওয়ার সময় যদিও এয়ারপোর্টে তার একটু অসুবিধা হয়, কিন্তু সে নিজের বুদ্ধি বলে সেটাকে ম্যানেজ করে এবং সে আমেরিকায় পৌঁছে যায়। আমেরিকায় পৌঁছে যে কলেজে সে ভর্তি হয় সেখানে তার নতুন নতুন বন্ধু তৈরি হয় এবং সেখানকার টিচার এবং কলেজ কর্তৃপক্ষ তাকে খুবই সহযোগিতা করে। সে খেলায় এবং পড়াশোনায় দুই দিক দিয়েই খুব শাইন করতে থাকে। একজন অন্ধ হওয়া সত্ত্বেও শ্রীকান্ত পড়ালেখা এবং খেলার ব্যাপারে এতটাই উন্নতি করতে থাকে যে নিউজ পেপারে এবং ম্যাগাজিনে শ্রীকান্তের নাম চলে আসে এবং শ্রীকান্তের এই নাম ছড়িয়ে পড়ে ভারতবর্ষেও। এবং ভারতবর্ষে হায়দ্রাবাদে তার এই নামের সুবাদে স্বাতি নামের একটি মেয়ে তার প্রতি বেশ দুর্বল হয়ে পড়ে এবং সে তাকে সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তখন সোশ্যাল মিডিয়ার দৌলতে শ্রীকান্ত এবং স্বাতির মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। পরে স্বাতিও পড়ালেখা করার জন্য USA আসে এবং শ্রীকান্তের সাথে তার দেখা হয়। পড়া শেষ করার পরে শ্রীকান্ত আমেরিকাতেই ক্যাম্পাস ইন্টারভিউ থেকে জব পায়। কিন্তু দেবিকা এবং স্বাতি দুজনেই চায় যে শ্রীকান্ত যেন ইন্ডিয়াতে ফিরে যায় এবং সে তার মতো আরও অনেক মানুষকে যারা অন্ধত্বের কারণে পড়ালেখা করতে পারছে না কিংবা সাহায্য পাচ্ছে না তাদেরকে সাহায্য করে। শ্রীকান্ত প্রথমে রাজি না থাকলেও পরে সে ফিরে আসে এবং সে হায়দ্রাবাদে এসে দেবিকার সাথে দেখা করে। দেবিকা এবং শ্রীকান্ত সিদ্ধান্ত নেয় যে তারা একটা কম্পিউটার সেন্টার খুলবে এবং অন্ধ সমস্ত শিক্ষিত যুবকদেরকে তারা কম্পিউটার ট্রেনিং দেবে যাতে তারা চাকরি ক্ষেত্রে সুবিধা পায়। এর জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে এবং ফান্ডের ব্যবস্থা করার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। তার অন্ধত্বের কারণেই কেউ ইনভেস্ট করতে রাজি হয় না। এরপরে দেবিকা ডিসাইড নেয় যে তার বাড়ির রুফটপে কম্পিউটার সেন্টার খোলা হবে। কম্পিউটার সেন্টার খোলা হয় এবং সেখানে অনেক অন্ধ যুবককে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু সেই সমস্ত যুবককে কেউই বা কোনো কোম্পানি চাকরি দিতে রাজি হয় না। পরে শ্রীকান্ত ডিসিশন নেয় যে সে চাকরি করবে না, সে চাকরি খুঁজবে না, সে ওই অন্ধ যুবকদের জন্যে চাকরি সৃষ্টি করবে, কিন্তু তার জন্য দরকার ইনভেস্টমেন্ট করতে কেউ রাজি হয় না। এরপর শ্রীকান্ত গিয়ে দেখা করে ডক্টর APJ আব্দুল কালামের সাথে। APJ আব্দুল কালাম বলে যে অন্য কেউ ইনভেস্ট না করলেও শ্রীকান্তের প্রজেক্টে সে ইনভেস্ট করবে এবং তার জন্য APJ আব্দুল কালাম 25 লাখ টাকার একটা চেক দেয়। কিন্তু 25 লাখ টাকা যথেষ্ট ছিল না প্রজেক্ট শুরু করার জন্য। এরপরে শ্রীকান্ত দেখা করে রবি বাত্রা নামে একজন বিজনেসম্যানের সাথে এবং সে গিয়ে নিজের প্ল্যান তার কাছে এক্সপ্লেন করে। প্রথমে রাজি না থাকলেও রবি বাত্রা পরে শ্রীকান্তের প্ল্যানে ইমপ্রেস হয় এবং সে শ্রীকান্তের প্রজেক্টে 8 কোটি টাকা ইনভেস্ট করতে রাজি হয় এবং রবি বাত্রা নিজেও শ্রীকান্তের সাথে এই জয়েন্ট ভেঞ্চারের অংশীদার হিসাবে দায়িত্ব পালন করতে থাকে। এরপরে তারা ফ্যাক্টরি শুরু করে এবং ফ্যাক্টরিতে সমস্ত ওয়ার্কার যারা ছিল তাদের মধ্যে 80%ই ছিল অন্ধ যুবক। তারা প্রথম অর্ডারও পেয়ে যায় এবং অর্ডার শুরু করার কিছুদিন পরেই তাদের ফ্যাক্টরির কাজ বন্ধ হয়ে যায় এবং তার কারণ ছিল হচ্ছে ফ্যাক্টরির ইলেকট্রিক বিল, যেটা পেন্ডিং বিল ছিল 1.42 করোড়। তখন তারা যখন যোগাযোগ করে ইলেকট্রিক বোর্ডের সাথে, তারা জানতে পারে যে এই ফ্যাক্টরির ইলেকট্রিক বিল আগের থেকেই পেন্ডিং ছিল। তারা ইলেকট্রিক অফিসে যায়, ইলেকট্রিক অফিসের অফিসারদের রিকোয়েস্ট করে যে তাদেরকে কাজ করতে দেওয়া হোক, তারা আস্তে আস্তে এই বিলটা পরিশোধ করে দেবে। প্রথমে রাজি না থাকলেও পরে ইলেকট্রিক অফিসের অফিসার তাদেরকে সময় দেয় 1 বছরের জন্য যে তারা কাজ চালিয়ে যেতে পারে এবং তারা যেন সময় মতো এই বিলটা পরিশোধ করে দেয়। এরপরে তাদের ফ্যাক্টরির কাজ চলতে থাকে, তাদের দিনে দিনে উন্নতি হতে থাকে এবং তারা একের পর এক অর্ডার পেতে থাকে, তারা সমস্ত দেনাও পরিশোধ করতে থাকে। তাদের নাম ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এরপরে স্বভাবতই মিডিয়ার ফোকাস এসে পড়ে তাদের উপর। তো মিডিয়া পার্সনরা যখন তাদের ইন্টারভিউ নিতে আসে তখন সবাই শ্রীকান্তের প্রশংসা করে, কিন্তু তার থেকে বেশি প্রশংসা করে রবির। কারণ রবি শ্রীকান্তের মতো একজন অন্ধ মানুষের উপর বিশ্বাস করে 8 কোটি টাকা ইনভেস্ট করেছে। ঘটনার পরে শ্রীকান্তের মনে একটু ক্ষোভ জন্ম নেয়, কারণ সমস্ত আইডিয়া, সমস্ত প্ল্যান সব কিছুই শ্রীকান্তের ছিল, রবি শুধুমাত্র টাকা দিয়েছিল। কিন্তু মিডিয়ার সমস্ত লাইমলাইট রবির উপরে এসে পড়ে।
এই জন্যে শ্রীকান্ত ডিসিশন নেয় যে সে আরেকটা ইউনিট শুরু করবে এবং তার জন্যে তারা ইনভেস্টর খুঁজতে থাকে এবং বেণুগোপাল নামে একজন ইনভেস্টরকে তারা পায়। বেণুগোপালের থেকে টাকা নিয়ে তারা সেকেন্ড ইউনিট শুরু করে। তাদের ইউনিটের নাম ছিল বোল্যান্ড। প্রথম ইউনিটের নাম ছিল বোল্যান্ড এবং সেকেন্ড ইউনিটের নাম ছিল বোল্যান্ড 2। যদিও রবি ততটা ইচ্ছা ছিল না সেকেন্ড ইউনিট শুরু করার, কিন্তু শ্রীকান্তের ইচ্ছার সামনে সে আর কিছু বলে না। এরপরে একদিন রবির বাড়িতে যখন শ্রীকান্ত এবং রবি এবং তাদের ফ্যামিলি সবাই একটা অ্যাওয়ার্ড ফাংশন দেখছিল, বিজনেস অ্যাওয়ার্ড ফাংশন, তখন রবির একটা কথা শ্রীকান্তর খুব খারাপ লাগে। রবি বলে যে আমাদের পক্ষে কোনোদিন সম্ভব নয় যে এত বড় অ্যাওয়ার্ড উইন করা, কিন্তু শ্রীকান্ত বলে যে আমরাও করতে পারি। রবির কথাতে শ্রীকান্ত একটু ইনসাল্ট ফিল করে। ধীরে ধীরে রবি এবং শ্রীকান্তের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে থাকে। তো শ্রীকান্তের তখন নেক্সট টার্গেট ছিল তাকে যেভাবেই হোক অ্যাওয়ার্ড পেতে হবে বিজনেস ফিল্ডে। তখন সেই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য সে ধীরে ধীরে অন্য পথ বেছে নেয়। সে মনে মনে ঠিক করে নেয় যে যেভাবেই হোক তাকে বিজনেস অ্যাওয়ার্ড পেতে হবে, আর এর জন্যে সে লোকাল পলিটিক্সদের সান্নিধ্যে গ্রহণ করতে থাকে এবং দেবিকা, রবি এবং বেণুগোপাল সবার সাথেই আস্তে আস্তে একটু মিসবিহেভ করতে থাকে, যাতে করে সে পলিটিশিয়ানদের সান্নিধ্যে গিয়ে বিজনেস অ্যাওয়ার্ডটা পেতে পারে। কারণ তার ধারণা ছিল এই ধরনের অ্যাওয়ার্ড পলিটিক্যাল কানেকশন থাকলে তাড়াতাড়ি পাওয়া যেতে পারে। দেবিকা এবং রবি দুজনেই তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যে পথে যেভাবে এগোচ্ছে এটা ঠিক নয়, কিন্তু শ্রীকান্ত অ্যাজ ইউজুয়াল তাদের কথা কানে তোলে না। এরপরে শ্রীকান্তকে লোকাল পলিটিশিয়ান বলে ইলেকশনে দাঁড়াতে এবং শ্রীকান্ত সেখানে রাজি হয়ে যায়। শ্রীকান্ত নির্বাচনী প্রচারের জন্য লোকাল পলিটিশিয়ানের অফিসে আসে, কিন্তু শ্রীকান্তের মাথার মধ্যে দেবিকা এবং রবির কথাগুলো ঘুরতে থাকে। তো সেটাকে কনফার্ম হওয়ার জন্য শ্রীকান্ত পার্টির নেত্রীকে জিজ্ঞাসা করে যে আপনি আমাকে কেন ইলেকশনে দাঁড় করাতে চাইছেন, সেটা কি আমার যোগ্যতার উপর ভিত্তি করে, নাকি আমি যে অন্ধ সেই সুযোগে মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য? তো লোকাল সেই নেত্রী তাকে বলে যে যোগ্যতা তো অনেকেরই থাকে, তো তোমার যে অন্ধত্বের যে একটা সুযোগ সেটা আমরা ক্যাপিটাল করতে চাই এবং সেটাকে সিম্প্যাথি করে আমরা মানুষের ভোট অর্জন করতে চাই। শ্রীকান্ত তখন বুঝতে পারে সে ভুল পথে পা বাড়িয়ে দিয়েছে। সে নিজের ভুলকে শুধরানোর জন্য সে নেত্রীর অফারকে ডিনাই করে এবং সে বলে যে তার এই নির্বাচনের টিকিট যেন অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। শ্রীকান্ত ফিরে আসে দেবিকার কাছে। দেবিকা বুঝতে পারে যে শ্রীকান্ত তার নিজের ভুল বুঝতে পেরেছে, দেবিকাকে সরি বলে। তারপরে শ্রীকান্ত যায় রবির কাছে, রবিকে সরি বলে এবং তারা আবার জয়েন হ্যান্ড করে তারা নিজেদের বিজনেসকে আবার নতুন করে শুরু করে এবং সৎ পথে। একটা সময় শ্রীকান্ত, রবি, দেবিকা তাদের বিজনেসকে এতটাই গ্রো করে যে তাদেরকেও অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডাকা হয়। তবে সেই অ্যাওয়ার্ড ফাংশনটা ছিল স্পেশাল ক্যাটাগরিতে। শ্রীকান্ত যেহেতু অন্ধ ছিল সেহেতু তাদেরকে সেই ক্যাটাগরিতে সম্মানিত করা হয় যে ক্যাটাগরিতে কম্পিটিশন করেছিল সমস্ত হ্যান্ডিক্যাপ লোকেরা। শ্রীকান্ত স্টেজে উঠে যায় এবং স্টেজে উঠে গিয়ে সবাইকে ধন্যবাদ জানানোর পরে সে তার এই বিজনেস অ্যাওয়ার্ডটা নিতে অস্বীকার করে। সে বলে যে আমি অন্ধ বলে আমি দুর্বল নই, আমার বুদ্ধি, আমার ভিশন কারো থেকে কোনো অংশে কম নয়। সো আমি কম্পিট করতে চাই সমস্ত অর্ডিনারি, সমস্ত জেনারেল পাবলিকদের সাথে এবং সেই কম্পিটিশনে আমি যেদিন জয়ী হব সেই দিন আমি এই অ্যাওয়ার্ডটা নেব। এই বলে সেই স্টেজে সবার হাততালি কুড়িয়ে তারপর স্টেজ থেকে নেমে আসে এবং সে দেবিকা, রবি এবং শ্রীকান্ত তাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে থাকে। এরই মধ্যে স্বাতী ফিরে আসে আমেরিকা থেকে। সাথীর সাথে শ্রীকান্তের বিয়ে হয়। সিনেমার কাহিনী মোটামুটি এখানেই শেষ। এবার আসি সিনেমার পারফরমেন্সের ব্যাপারে। অভিনয়ের কথা যদি বলতে হয়, রাজকুমার রাও বর্তমান সময়ে বলিউডের একজন ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর। সে তার চরিত্রটাকে খুব সুন্দরভাবে ফুটে তুলেছে। একজন অন্ধ ব্যক্তির চরিত্রে তাকে দেখে কখনোই নর্মাল মনে হবে না, কখনোই মনে হবে না যে সে চোখে দেখতে পারে। দ্বিতীয়ত জ্যোতিকা, সাউথ সুপারস্টার জ্যোতিকা শয়তান সিনেমার পরে আবার হিন্দি সিনেমায় অভিনয় করছেন এবং সে তার চরিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তৃতীয় যদি কারো কথা বলতে হয় সেটা বলতে হবে রবি বাত্রা চরিত্রে শরৎ কেলকারের কথা। শরৎ কেলকার একজন খুবই শক্তিমান অভিনেতা। তার পার্সোনালিটি এবং তার কথাবার্তা বলার ধরন তাকে একজন এস্টাবলিশ বিজনেসম্যান হিসাবে প্রতিষ্ঠিত করে, যে চরিত্রে তাকে অভিনয় করতে দেওয়া হয়েছে। বাকি যে সমস্ত চরিত্র দেওয়া হয়েছে, শ্রীকান্তের মা বাবা, তারপরে শ্রীকান্তের যে হিরোইন আনায়া এফ, বড় মিয়া ছোটো মিয়াতে আমরা যাকে টাইগার শ্রফের সাথে দেখেছিলাম, তার খুব অল্প অভিনয় ছিল, কিন্তু যেটুকু ছিল সেটুকু সে ভালোই করেছে। বাকি ডিরেকশনের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু এটা একটা বায়োপিক
এর মধ্যে খুব বেশি মাল মশলা দেওয়ার কিছু ছিল না। বাকি এই সিনেমাটার মধ্যে কোনো হাই লেভেলের অ্যাকশন বা হাই লেভেলের ড্রামা, হাই লেভেলের ডায়লগবাজি এমন কিছুই এক্সট্রা করে ইনপুট করার কোনো প্রয়োজন ছিল না এবং ডিরেক্টর সেটা করেওনি। ডিরেক্টর খুব সুন্দরভাবে সিম্পল ওয়েতে সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। সিনেমার গানগুলি খুব একটা শ্রুতিমধুর নয় আমার মনে হয়নি, তবে সিনেমাটা অবশ্যই দেখার মতো। সে আজকাল বলিউডে যে সমস্ত সিনেমা তৈরি হচ্ছে তার থেকে অবশ্যই একটু ভিন্ন ধরনের। সিনেমাটা একবার দেখা যেতেই পারে। আমাকে যদি রেটিং করতে বলা হয় তাহলে আমি সিনেমাকে 5-এর মধ্যে 3.5 দেবো। সিনেমাটা আমার ভালো লেগেছে, বাকি আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি রেকমেন্ড করব আপনারা হলে গিয়ে সিনেমাটা অবশ্যই একবার দেখতে পারেন। আলাদা করে বিশেষ কিছু বলা নেই। আশা করি আমি যতটা পেরেছি, যতটা সারসংক্ষেপে বলতে পেরেছি তার থেকে আপনারা বুঝতে পেরেছেন যে সিনেমাটা ভালো কি ভালো না, সিনেমাটা দেখা উচিত কি উচিত না। পরবর্তী সিদ্ধান্ত আপনার একান্তই নিজের। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনকে অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী যে সিনেমার এক্সপ্লেনেশন বা সারসংক্ষেপ আমরা বলবো সেটা যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।